হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে ম্যাথের উপর নতুন একটি সিরিজ শুরু করছি আমরা আজ থেকে। তো আমাদের ফার্স্ট আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো ক্লার্কশিপে কোন কোন চ্যাপ্টার আছে সেগুলো আপনারা দেখে নিন। আমরা কাল কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছি এবং ফুড এসআইকে টার্গেট করে যদি কেউ প্রিপারেশন নিতে থাকেন সেক্ষেত্রে ক্লার্কশিপের জন্য কটা এক্সট্রা চ্যাপ্টার আপনাদেরকে করতে হবে সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দিয়েছি। তো এখানে আমরা যেগুলো আলোচনা করব, ফার্স্ট আমরা কনসেপ্টটা বুঝবো, তারপর সেই কনসেপ্ট অনুযায়ী যে সমস্ত কোশ্চেনগুলো হয় বেসিক কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব, তারপর কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ প্র্যাকটিস করব, তারপর প্রিভিয়াস ইয়ার্সের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে বিগত 5 বছরের সেগুলো আলোচনা করব এবং তারপর সেই প্যাটার্ন ফলো করে যে সমস্ত কোশ্চেনগুলো আসছে সেই টাইপের কিছু কোশ্চেন আমরা সলভ করব। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার আমরা কমপ্লিট করব। আশা করব আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেব 2-3 মাসের মধ্যে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট রেশিও নিয়ে একটু বলবো, তারপর কিন্তু আমরা সরাসরি কোশ্চেনে চলে যাবো। এখানে পরপর কিন্তু কোশ্চেন দেওয়া আছে। তো রেশিও এই চিহ্নটা দ্বারা ডিনোট করা হয় ইস্টু দুটো সংখ্যা 6 আর 5 যদি নিই সেটাকে আমরা 6:5 বা 6/5 এভাবে রেশিওর আকারে লিখতে পারি। কোনো সংখ্যা যদি পয়েন্ট আকারে থাকে সেটা কিন্তু রেশিও ফর্মে রাখা যায় না। 0.6, 2.73 এটা কিন্তু এই ফর্মে রাখা যাবে না। পয়েন্ট এখানে আমি তুলে দেব, যেহেতু এখানে দুটোর পরে দশমিক আছে, দুটোর পরে দশমিক করার জন্য একটা 0 বসিয়ে দেবো। ক্যালকুলেশন করলে এখানে এত চলে আসবে 20:91। তো এইভাবে কিন্তু লিখতে হয়, এটাই কিন্তু অ্যাকচুয়াল ফর্ম রেশিওর। তাছাড়া যদি 1/6 আর 1/3 রেশিওর আকারে থাকে এটা কিন্তু এইভাবে কিন্তু আমরা রাখতে পারবো না। এর যে এলসিএম 6 আর 3 সেটা দিয়ে কিন্তু গুণ করতে হবে। গুণ করার পর যে ফর্মটা আসবে সেটাই কিন্তু রেশিওর অ্যাকচুয়াল ফর্ম। তো আমরা এটা এলসিএম 6 দিয়ে গুণ করলে 1:2 পাবো, এটাই কিন্তু অ্যাকচুয়াল ফর্ম। তো এই ধারণাটুকু থাকলেই কিন্তু হয়ে যাবে। পরপর কোশ্চেনের মধ্যে ঢুকবো, এক এক করে আমি কনসেপ্ট ক্লিয়ার করতে থাকবো। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, এ আর বি এর অনুপাত দেওয়া আছে, বি আর সি এর অনুপাত দেওয়া আছে, এ বি সি এর অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ফার্স্ট শর্ট ট্রিক্সটাই বলবো, তারপর কিভাবে আসলো সেটা আলোচনা করব। এ বি সি পরপর বসালাম। এ আর বি এর অনুপাত কত দেওয়া আছে 5:9, বি আর সি এর 6:11। তো এখানে আমরা ফার্স্ট লাইনটাকে যদি লক্ষ্য করি, শেষের কোন নাম্বারটাকে পাচ্ছি 9, কটা ঘর ফাঁকা পড়ে আছে একটা, 9কে বসিয়ে দিলাম। সেকেন্ড লাইনটাকে যদি লক্ষ্য করি, ফার্স্ট কোন সংখ্যাটিকে পাচ্ছি 6, ফার্স্টে কটা ঘর ফাঁকা আছে একটা, 6কে বসিয়ে দিলাম। এরপর এই 5 আর 6 গুণ করে বসালাম, 9 আর 6 গুণ, 9 আর 11 গুণ, 3 দিয়ে ক্যালকুলেশন করব, 10, 18 আর 33। সঠিক অ্যান্সার কিন্তু এখানে আমাদের অলরেডি বেরিয়ে গেছে, অপশান এ। এখন এই যে এখানে আমরা সরাসরি 6 কেন বসালাম, 9 কেন বসালাম সেটা নিয়ে একটু আলোচনা করব, কারণ আমাদের ডেপথে গিয়েই বুঝতে হবে। যদি এই কোশ্চেনটা না থাকে অন্য কোনো কোশ্চেন এই ট্রিক্সে কিন্তু অলরেডি কাজ হয়ে যাবে, তবুও কেন করছি সেটা তো জানার দরকার। তো এখানে এ বি সি ফার্স্ট 5:9 এ আর বি এর অনুপাত দেওয়া আছে, বি আর সি এর দেওয়া আছে 6:11। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কোশ্চেনের মধ্যে যেখানে বি এর দুটো আলাদা আলাদা মান আছে, একটা 9 আর একটা কত 6। তাহলে এই দুটো নিশ্চয়ই সমান হবে। একটি কোশ্চেনের মধ্যে একটির আলাদা আলাদা মান থাকতে পারে না, তাহলে এই 9 আর 6কে কিন্তু সমান করতে হবে। তো আমরা 9 আর 6কে যদি সমান করতে চাই সেক্ষেত্রে উপরের যে লাইন 5 আর 9 সেটাকে 6 দিয়ে গুণ করতে হবে, আর নিচে 6 আর 11কে 9 দিয়ে গুণ করতে হবে। করলেই তো আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো আমরা আগে কি করেছিলাম, এখানে 9 বসিয়ে দিয়েছিলাম আর এখানে 6 বসিয়ে দিয়েছিলাম। এই 5-এর সাথে 6 গুণ করেছিলাম, ঠিক একই এখানেই আমরা 5-এর সাথে 6 গুণ করছি, আর এখানে আমরা 9-এর সাথে 11 গুণ করেছিলাম। তো এখানেও তো আমরা সেই একই কাজ করছি। তো এই জন্যই আমি চোখ বন্ধ করে ওটা বসিয়ে দেওয়ার কথা বললাম। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, এখানে কিন্তু দেওয়া আছে এ আর বি এর অনুপাত, বি আর সি এর অনুপাত, সি আর ডি এর অনুপাত, ই আর
ডি আর ই এর অনুপাত। তো এখানে এ বি সি ডি ই এর অনুপাত নির্ণয় করতে বলেছে। কি কি দেয়া আছে? এ বি সি ডি আর ই। তো এখন এর অনুপাত বলা আছে 12:7, বি এর অনুপাত বলা আছে 3:4, সি এর 5:2 আর ডি এর 6:1। তো এখন ফার্স্ট লাইনটাকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে লাস্ট কাকে পাচ্ছি? 7কে। তো এই 7-এর পর যে কটা ঘর আমরা ফাঁকা পাবো পরপর 7কে বসিয়ে দিতে থাকবো। ঠিক একইভাবে সেকেন্ড লাইনে লাস্ট কাকে পাচ্ছি? 4কে। যে কটা ঘর ফাঁকা পাবো 4কে বসিয়ে দেবো। ঠিক একইভাবে 2 পরের লাইনটা লক্ষ্য করবো, 3 নম্বর লাইন, যে কটা ঘর ফাঁকা পাবো 2কে বসিয়ে দেবো। এরপর লাস্ট লাইন ফার্স্টে পাচ্ছি কাকে? 6কে। সামনে যে কটা ঘর ফাঁকা পাবো সে কটা 6 বসিয়ে দেবো। সেকেন্ড নিচের দিক থেকে সেকেন্ড লাইন সামনে কাকে পাচ্ছি? 5কে। যে কটা ঘর সামনে ফাঁকা পাবো 5-এ সে কটা ঘর বসিয়ে দেবো। ঠিক একইভাবে 3-এর সামনে একটি ঘর ফাঁকা আছে, বসিয়ে দেবো। তো এখন এই 12 × 3 × 5 × 6 করলে আমাদের কিন্তু এর মান চলে আসবে। এখানে 5 × 6 = 30, তার সাথে 3 গুণ করলে 90, 90-র সাথে যদি আমরা 12 গুণ করি কত পাবো? 1080। ঠিক একইভাবে 5 × 6 = 30, 3 গুণ করবো 90, তার সাথে যদি 7 গুণ করি কত পাবো? 630। এখানে কিন্তু দুটো অপশন অলরেডি বাদ চলে যাচ্ছে। সেকেন্ড 30, তার সাথে 4 গুণ করবো 120, তার সাথে 7 গুণ করবো 840। তো এখানে 1 নম্বর অপশনটা বাদ চলে যাচ্ছে, অপশন কিন্তু সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এইভাবে অপশন দেখে আমাদের ক্যালকুলেশন করতে হবে যাতে আমাদের টাইমটা বজায় থাকে, মেনটেন হয়। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশন 3 নম্বর হয়ে যাচ্ছে। তো এইভাবে যতগুলো রেশিও দিক না কেন ঠিক এই প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা সহজেই মান বার করে নিতে পারবেন। তো এখন নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 3 নম্বর অপশন। এখানে কি বলছে? যদি 8a = 5b = 3c হয় সেক্ষেত্রে a b c এর মান কত? তো এখানে a b c এর মান সহজেই বার করতে পারবো। কিভাবে? যদি আমরা যখন আমরা এর মানটাকে বার করব তখন এর যে সহগ 8 সেটাকে আমরা ঢেকে রেখে বাদ বাকি যে দুটো সহগ আছে বি আর সি সেটা গুণ করব 15। যখন আমরা বি এর ক্যালকুলেশন করব তখন এই 5টাকে ঢেকে রেখে এ আর সি এর সহগটা গুণ করব কত? 24, 3 8। যখন আমরা সি এর মান বার করব তখন এই সি এর সহগটাকে ঢেকে রেখে এই 5 আর 8 অর্থাৎ এ আর বি এর সহগটাকে গুণ করব কত? 40। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, অপশন 2 কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো এটা হচ্ছে 1 নম্বর মেথড। এই মেথডেও আপনারা করতে পারেন বা এমনটা করতে পারেন, এখানে যেহেতু 3টে পরপর সমান দেওয়া আছে এখানে আমরা =1 এটা ধরে নিচ্ছি। যদি আমরা 1 ধরে নিই এ এর মান কত পাবো? 1/8, বি এর মান কত পাবো? 1/5 এবং সি এর মান কত পাবো? 1/3। যেহেতু আমরা পরপর ধরে নিয়েছি তাহলে 8a = 1 এটা লিখতে পারি, 5b = 1 এটা লিখতে পারি, 3c = 1 এটা লিখতে পারি। তো এখন a:b:c কত পাবো? 1/8 = 1/5 = 1/3 এটা পাবো। এই আকারে তো আমরা রাখতে পারি না, তাহলে কি করব? 8, 5 আর 3 এর লসাগু দিয়ে গুণ করে দেব, 120 দিয়ে গুণ করে দেব। সেক্ষেত্রে কিন্তু আমরা 15:24:40 পাবো। বা আমরা এখানে 1 না ধরে 120 অর্থাৎ এদের 8, 5, 3-এর যে লসাগু এলসিএম সেটাও ধরতে পারতাম। সেক্ষেত্রে আমাদের সরাসরি 15:24:40 অ্যান্সার বেরিয়ে আসতো। তো এই 3টে প্রসেস বললাম বা 3টে মেথড বললাম, যার যেটা সুবিধা সে সেটা করতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাচ্ছে? 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলছে?
এ বাই 11 ইকুয়াল টু বি বাই 13 ইকুয়াল টু সি বাই 5 এটা দেওয়া আছে। এ বি সি এর মান নির্ণয় করতে হবে। যখনই ভগ্নাংশ আকারে 3টে বা 4টে যে কটা দেয়া থাকবে সেইগুলো সমান থাকবে তখনই আমরা এ বি সি এর যে অনুপাত এই 11 অনন্যক অর্থাৎ উল্টে দেব। যেহেতু এখানে এর সহগ আছে 1/11, বি এর সহগ আছে 1/13, সি এর সহগ আছে 1/5, তাহলে 1/11 এটাকে উল্টে দিলে কত হয় 11 পাই। ঠিক একইভাবে বি এর সহগ 1/13 এটাকে যদি আমরা উল্টে দিই কত পাই 13 পাই। তাহলে যখন এরকম ভগ্নাংশ আকারে থাকবে তখন আমরা এটাকে সরাসরি উল্টে দেব। উল্টে দিলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান এখানে রাইট অ্যান্সার হচ্ছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। আর এখানে আরেকটি কথা বলবো, যদি সহগ এরকম থাকতো 6/17 ইন্টু এ ইকুয়াল টু 9/14, বি ইকুয়াল টু 36/53 ইকুয়াল টু সি, সেক্ষেত্রে আমরা কী করতাম A:B:C 17/6, 14/9, 53/36 পুরো উল্টে দিতাম। কিন্তু এই ফর্মে তো আমরা রাখতে পারবো না। 6, 9, 36 লসাগু দিয়ে আমাদের গুণ করতে হবে। গুণ করলে আমাদের যে মানটা আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এ প্লাস বি প্লাস সি আর সি প্লাস এ এর অনুপাত দেওয়া আছে 11, 9 আর 14, সেক্ষেত্রে এ বি সি এর অনুপাত কত? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এ প্লাস বি প্লাস সি আর সি প্লাস এ পরপর যোগ করে দিই সেক্ষেত্রে আমরা দুটো এ পাবো, দুটো বি পাবো, দুটো সি পাবো, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এত পাবো। এখান থেকে তাহলে আমাদের যোগ করতে হবে 11 যোগ 9 যোগ 14, সেক্ষেত্রে আমরা কত পাবো 34। যদি কারোর অসুবিধা হয় এইভাবে বুঝতে তাহলে সে এ প্লাস বি ইকুয়াল টু 11x, বি প্লাস সি ইকুয়াল টু 9x, সি প্লাস এ ইকুয়াল টু 14x এটা ধরে নিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে এক্স কিন্তু আমাদের কেটে যাবে লাস্টে, যেহেতু আমরা আবার অনুপাত নির্ণয় করব সেই কারণে এক্স না ধরে করাই ভালো। যেহেতু অনুপাত নির্ণয় করব এক্স কিন্তু আমাদের থাকবে না শেষ পর্যন্ত, এখানেই কিন্তু ক্যালকুলেশন করলে কেটে যাবে। তো এই সমস্ত অনুপাতের ক্ষেত্রে এক্স না ধরে মুখে মুখে ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যায়। তো এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান কত পাচ্ছি? এটা ইকুয়াল টু বলাটা ভুল, যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে তো এটা ইকুয়াল টু আমরা 17, যদি কেউ এক্স ধরে থাকেন সেক্ষেত্রে 17x হবে, যদি কেউ এখানে এক্স ধরে থাকেন 34x হবে। যেহেতু আমি এক্স ধরিনি তো কোনো ব্যাপার নেই। তো এখানে এ আর বি এর মান কত দেওয়া আছে 11, তাহলে এ আর বি এর মান যদি এখানে বসাই সি এর মান কত পাবো এখান থেকে আমরা 17 মাইনাস 11, যদি এক্স কেউ ধরে থাকেন 17x মাইনাস 11x কত হচ্ছে 6। ঠিক একইভাবে যদি বি আর সি এর মান বসাই, বি আর সি এর মান, তাহলে এ এর মান পাবো কত পাবো 17 মাইনাস 9 পাবো, যদি এক্স কেউ ধরে থাকেন 17x মাইনাস 9x এটা করতে হবে, অর্থাৎ 8x সেক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে আমি ধরিনি তো 8 চলে আসলো। সি আর এ এর মান যদি বসাই আমরা বি এর মান পাবো, সি প্লাস এ এর মান বসালে অর্থাৎ 17 মাইনাস 14, সেক্ষেত্রে কত আসবে 3 আসবে। তাহলে এ বি সির অনুপাত কত হচ্ছে, এ এর মান কত 8, বি এর মান কত 3, সি এর মান কত 6। তাহলে 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে যদি এ বাই বি এর মান দেয়া থাকে 7/5, অর্থাৎ এখানে কিন্তু অ্যাকচুয়াল A:B এর মান দেয়া আছে 7:5 এটা দেয়া থাকে, সেক্ষেত্রে 3a প্লাস 2b/5a মাইনাস 4b এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে a ইকুয়াল টু আমরা 7 আর b ইকুয়াল টু আমরা 5 ধরে নিতে পারি, কারণ a ইকুয়াল টু এইভাবে যদি আমরা লিখি 7x, b ইকুয়াল টু 5x, কিন্তু আমি x ধরবো না, যেহেতু এখানে আমার অনুপাত নির্ণয় করতে হবে সেহেতু আমাদের x কেটে যাবে, তো ধরার কোনো প্রয়োজন পড়বে না, সময়টা তো মাথায় রাখতে হবে এক্সাম হলে। তো এক্ষেত্রে এ এর মান কত 7, 3 × 21 মাইনাস বি এর মান কত 5,
10 বাই এর মান 7, 35 মাইনাস 20, অর্থাৎ এক্ষেত্রে আমরা কত পাচ্ছি 31/15। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। কিন্তু এখানে আমি সরাসরি এ আর বি এর মানটা বসিয়ে দিতে পারলাম। কেন বসিয়ে দিতে পারলাম এটা আমার মনে রাখতে হবে, যখন এই উপরের পাওয়ার আর নিচের পাওয়ার সেম থাকবে তখনই কিন্তু আমরা এই বসাতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে এ 3-এর সহগ কত আছে এ, যদি আমরা এখানে এক্স ধরতাম এখানে এক্স ধরতাম তাহলে এখানে আমার কত হতো 21x, বি এর মান কত হতো 10x, এখানে 35x 20x, তাহলে যোগ করলে xx হতো, কেটে যেত। কিন্তু এখানে যদি কোনো কারণে, এটা ক্লিয়ার করলাম যেহেতু আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে, যদি কোনো কারণে এখানে 3x² দেওয়া থাকে আর যদি -4b² দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অঙ্কটার মান নির্ণয় করতে পারবো না। কোনো সমাধান কিন্তু বার হবে না। কেন? কারণ এখানে আমরা 3 × 7x তার a² প্লাস 2 × 5x বাই 5 × 7x মাইনাস 4 × 5x তার a², এখান থেকে যদি আমরা x কমন নিই উপরের থেকে তাহলে এই 5 এখান থেকে কমন চলে আসবে আর এখানে একটি x পড়ে থাকবে। এখান থেকে যদি আমরা কমন নিই এখানে কোনো x থাকবে না, এখান থেকে একটি থাকবে, x কাটছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি x আছে এখানে x আছে, তো ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে আমাদের আগে দেখতে হবে সহগ সেম আছে কি না। এখানে আমরা দেখতে পাচ্ছি a এর পাওয়ার 1 b এর পাওয়ার 1 অর্থাৎ উপরের সহগ 2, এখানে আমরা দেখতে পাচ্ছি a এর পাওয়ার 1 b এর পাওয়ার 1 অর্থাৎ নিচের সহগ 2, তাহলে উপর আর নিচের সহগ যেহেতু সেম, তো এটা আমরা সহজে এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এখানে? সঠিক অ্যান্সার কিন্তু 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি a/b = c/d = d/f = 5/6 হয়, সেক্ষেত্রে a + c + e / b + d + f এর মান কত হবে? তো সরাসরি কিন্তু এখান থেকে আমরা বলে দিতে পারবো এটা মাত্র 2 সেকেন্ডের অঙ্ক, এর মানও কিন্তু 5/6 হবে। 2 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। কিভাবে করছি? এটা কিন্তু সংমিশ্রণ অনুপাত অর্থাৎ কম্পাউন্ড রেশিওর একটা ফর্মুলা। আমরা যখনই আমাদের এরকম কোনো ফর্মে দেয়া থাকবে কোশ্চেন a/b = c/d এইভাবে যতটা থাকুক না কেন উপরেরগুলো পরপর যোগ হতে থাকবে, নিচেরগুলো কিন্তু পরপর যোগ হতে সেই সেম তার সাথে সমান হবে। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 5/6। তো এটা মনে রাখবেন, কম্পাউন্ড রেশিওর অর্থাৎ সংমিশ্রণ অনুপাতের নিয়ম এটা। জাস্ট এটা একটা সূত্র, যে কারণে আমি এখানে একটা অঙ্কের আকারে নিয়ে এসেছি। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? যদি 3a + 2b / 3a - 2b = 19/11 হয়, সেক্ষেত্রে a/b এর মান কত? এক্ষেত্রে অঙ্কটা কিন্তু খুব সহজেই আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে। কিভাবে? 3a/2b যে রেশিওটা বা অনুপাতটা দেওয়া আছে, ফার্স্টটা নেব উপরের থেকে আর নিচের থেকে সেকেন্ডটা দেবো। এটা যদি এভাবে থাকতো আমরা কিন্তু সেম করতাম। এখানে বাই মানে রেশিও আকারে আছে, ইস টু মানেও কিন্তু রেশিও আকারে আছে। তো এখানে আমরা কি করব? 3a/2b 19 = 19 + 11/19 - 11 কত পাচ্ছি? 30/8। যদি 3 দিয়ে ক্যালকুলেশন করি উপরে 10, নিচে কত পাবো? 4। 2 দিয়ে ক্যালকুলেশন করলে 5, 2 অর্থাৎ a আর b এর যে অনুপাত সেটা কত পাচ্ছি? 5/2। 1 নম্বর অপশন রাইট অ্যান্সার। তো এখন কোশ্চেন হচ্ছে এটা আমরা কেন করলাম সেটা একবার দেখতে হবে। তো কম্পোনেন্ট এবং ডিভিডেন্ডের রুল অনুসারে যদি a/b = c/d এটা থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি a + b / a - b = c + d
বাই সি মাইনাস ডি। তো এখানে যদি আমরা সমীকরণের বা সাইডের এবং সমীকরণের বা সাইডেরটা কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যেটা করলাম, যেটা আছে উপরের অনুপাত এ সেটা উপরে গেল এবং নিচের যে অনুপাত আছে বি সেটা এখানে আসলো। ঠিক সেই কারণেই আমাদের যখনই এরকম থাকবে তো সেক্ষেত্রে আমরা একেবারে 3a/2b ইকুয়াল টু 19 + 11 19 - 11 এটা লিখে দিতে পারবো। ঠিক একইভাবে এখানেও আমরা সেম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডের রুল। তো এটা মনে রাখবেন, এখান থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এখানে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, 1 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, তো এখানে প্রপোর্শন এটার সম্পর্কে একটু বলবো, তারপরে কিন্তু পরপর কোশ্চেনগুলোতে চলে যাব। তো এ বি সি ডি যদি 4টি সংখ্যা হয়, a/b সি সমানুপাতিক c/d, এটা আমরা বলতে পারি। এই যে ডবল/, যেটাকে কিন্তু প্রপোর্শন দ্বারা চিহ্নিত করা হতো, সমানুপাতিক চিহ্ন, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a/b ইকুয়াল টু c/d এই ফর্মে লিখতে পারি, বা AD ইকুয়াল টু BC এই ফর্মে লিখতে পারি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই ফর্মটার দিকে যখন আমরা তাকাবো দেখতে পাবো যদি 4টি সংখ্যাকে এইভাবে সাজানো থাকে পরস্পরের সমানুপাতিক, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর সাথে শেষের সংখ্যা, ফার্স্ট সংখ্যার সাথে চতুর্থ সংখ্যা গুণ এবং দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা গুণ করে সেটা কিন্তু সমান হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন যদি আমাদের চতুর্থ সংখ্যাটা নির্ণয় করতে দিতে বলে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, চতুর্থ সংখ্যা যদি আমাদের নির্ণয় করতে দিতে বলে, সেক্ষেত্রে আমরা এখানে x বসিয়ে দেবো। তাহলে x এর মান কি হবে, b × c/a এটা হয়ে যাবে। যদি এখন চতুর্থর মান না বার করে দিয়ে যদি এমন বলে যে থার্ড প্রপোর্শনাল বার করুন, যে কোশ্চেনগুলো পরপর আসছে সেটা আমি কোশ্চেনের সাথেই দেখাই। তো এইটুকু জানলেই এখানে কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে। এরপর আমরা কোশ্চেন করব, সাথে সাথে কনসেপ্টটা ক্লিয়ার করব। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, এখানেই বলছে ফোর্থ প্রপোর্শনাল, যেটা আমি একটু আগেই বললাম, 4টি সংখ্যা ফোর্থ প্রপোর্শনাল অর্থাৎ 4 নম্বর সংখ্যা কোনটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সরাসরি আমরা কি সূত্র বসাতে পারি, এখানে আমাদের 4 নম্বর সংখ্যাটিকে নির্ণয় করতে হবে, x ইকুয়াল টু 273 × 153/189। ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, ইউনিট ডিজিট দিয়ে ক্যালকুলেশন করব যাতে আমাদের ক্যালকুলেশন টাইম না লাগে। এখানে আমরা ফার্স্ট 273-এর ইউনিট ডিজিট কত দেখতে পাচ্ছি, 3। 153-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কত দেখতে পাচ্ছি, 3। 3 তারিখে কত হয়, 9। এদের যে গুণফল সেটার ইউনিট ডিজিট কত আসবে, 9। এবং নিচের যে ভাগ আছে 189, তার ইউনিট ডিজিট কত আছে, 9। তাহলে 9 যদি ভাগ করি 1 পাবো নিশ্চয়ই। অপশানে ইউনিট ডিজিট যে অ্যান্সারটা পাবো তার ইউনিট ডিজিট আমরা 1 পাবো। তাহলে কোনটার ইউনিট ডিজিট 1 আছে, 2 নম্বর অপশনে, তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার 2 নম্বর অপশন হয়ে যাবে। যদি কারোর প্রসেসটা ভালো না লাগে সেক্ষেত্রে ক্যালকুলেশন করতেই পারেন, কোনো অসুবিধা নেই, টাইম বেশি লাগবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এটার ক্যালকুলেশন করে নিতে পারেন। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এখানে, সঠিক অ্যান্সার 2 নম্বর অপশন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলছে, থার্ড প্রপোর্শনাল। তো যখনই আমাদের থার্ড প্রপোর্শনাল বার করতে দেবে, আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সরাসরি কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। থার্ড প্রপোর্শনাল বলতে এখানে এক্স এর মান নির্ণয়, এক্স এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো এক্স ইকুয়াল টু কিন্তু 18 × 18/12 এই সূত্র অ্যাপ্লাই করে দেবো। মাঝখানের যে সংখ্যাটা থাকবে 3 নম্বর সংখ্যা, সেটার স্কোয়ার বাই ফার্স্টের সংখ্যা যখনই থার্ড প্রপোর্শনাল। এটা কেন আসছে আমি দেখাবো, আগে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বার করে নিই। তো যদি 6 দিয়ে ক্যালকুলেশন করি, 3 2 9 3 9 27 অ্যান্সার তবে আমাদের চলে আসছে কোনটা, 2 নম্বর অপশনে এখানে রাইট অ্যান্সার চলে আসছে। তো এটা কিভাবে করলাম সেটা একবার দেখাবো। এখানে যদি 3টি সংখ্যা a b c দেওয়া হয়, 3টি সংখ্যায় যদি পরস্পরের সমানুপাতিক বলা হয়, সেক্ষেত্রে প্রপোর্শনাল বলা হয়, সেক্ষেত্রে a/b
সমানুপাতিক চিহ্ন দিয়ে B/C, এটা আমরা লিখতে পারি। তো আমরা কি বলেছি, ফার্স্ট সংখ্যা এবং লাস্ট সংখ্যা AC ইকুয়াল টু সেকেন্ড সংখ্যা এবং থার্ড সংখ্যা, এটা আমরা লিখতে পারি, অর্থাৎ B² ইকুয়াল টু AC। এখানে আমাদের C এর মান নির্ণয় করতে দিয়েছে, তো C ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, B²/A, সেটাই করেছি। এখানে যদি আমাদের X ধরে নিই থার্ড সংখ্যা, X ইকুয়াল টু B² 18 A²/12, সেটাই করেছি। এটা মনে রাখবেন, এটা কিন্তু সূত্র। ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য, এক্সামে টাইম বাঁচানোর জন্য এগুলো তো করতেই হবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে ফাইন্ড দ্য রেশিও বিটুইন ফোর্থ প্রপোর্শনাল অ্যান্ড থার্ড প্রপোর্শনাল। ফোর্থ প্রপোর্শনালের ক্ষেত্রে কি বলেছি, 6 × 6/12 ফোর্থ প্রপোর্শনাল বেরিয়ে গেল, রেশিও বার করে দেবো। থার্ড প্রপোর্শনালের ক্ষেত্রে কি বলেছি, 6A²/4, যেটার ক্যালকুলেশন করলে 3, 2, ক্যালকুলেশন করলে 3, এখানে যদি 2 দিয়ে ক্যালকুলেশন করি 8, 8:9, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান 2। বোঝা গেল কিভাবে আসলো এটা ফোর্থ প্রপোর্শনাল। সূত্র কি ছিল আমাদের, ফোর্থ প্রপোর্শনালের সূত্র B/C/A D ইকুয়াল টু বা X ইকুয়াল টু, যেটা আমাদের নির্ণয় করতে দিয়েছে। থার্ড প্রপোর্শনালের সূত্র কি ছিল, X ইকুয়াল টু B²/A। নেক্সট কোশ্চেনে চলে যাব। সূত্রগুলো মনে রাখবেন, বারবার কিন্তু সূত্রগুলো আমি রিপিট করছি। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, ফোর্থ প্রপোর্শনাল ইজ সেম অ্যাজ, অর্থাৎ ইকুয়াল টু থার্ড প্রপোর্শনাল টু K and 6, অর্থাৎ K আর 6 এর থার্ড প্রপোর্শনালের সঙ্গে এর ফোর্থ প্রপোর্শনাল সমান। তাহলে K এর মান কত সেটা নির্ণয় করতে হবে। এর ফোর্থ প্রপোর্শনাল ধরে নিচ্ছি X, তাহলে X ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ফোর্থ প্রপোর্শনাল 18 × 6/12, আর এর থার্ড প্রপোর্শনাল ধরে নিচ্ছি X, তাহলে X ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 6 A²/K, এটা আমরা লিখতে পারি। 6 6 কাটছে, 6 দিয়ে কাটলে 3, কাটলে 4, তাহলে K ইকুয়াল টু কত আসছে, 4। সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাচ্ছে, 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 1.8 × 3.2 এবং থার্ড প্রপোর্শনাল 5/3। তো মিন প্রপোর্শনাল এটা আমার বলা হয়নি এর আগে, তো এখানেই বলে দেব। যদি A, X আর B নেওয়া হয়, তিনটি সংখ্যা, X হচ্ছে মিন প্রপোর্শনাল, যেটা মান আমাদের নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা সমানুপাতিক হিসেবে কিভাবে লিখতে পারি, এটা আমরা এইভাবে লিখতে পারি, A/B সমানুপাতিক, A/X সমানুপাতিক X/B, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা কি বলেছিলাম, সেকেন্ড এবং থার্ড যে নাম্বার সেটার গুণফল ইকুয়াল টু ফার্স্ট আর ফোর্থ নাম্বারের গুণফল। তাহলে X ইকুয়াল টু আমরা কত পাচ্ছি এখান থেকে, √A/B। এরপর আমরা কোশ্চেনে ঢুকবো, এতক্ষণ কিন্তু আমি কনসেপ্টটা বোঝাচ্ছিলাম। এরপর কোশ্চেন কি বলছে, মিন প্রপোর্শনাল কার 1.8 আর 3.2। তাহলে মিন প্রপোর্শনাল যদি হয়, সূত্র আমাদের √A আর B। এখানে আমরা √1.8 × 3.2 করে দেব। 18কে যদি ভাঙি আমরা 9 × 2, যদি আমরা 32-এর সাথে 2 গুণ করি কত পাবো, 64, আর 9 রুট করলে কত পাবো, 8 × 3, আর এটার নিচে 10, এটার নিচে 10, অর্থাৎ 100, রুট করলে 10 পাবো, অর্থাৎ 2.4 এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা। এগুলো কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, আমি এখানে ডিটেলসে দেখাচ্ছি। থার্ড প্রপোর্শনাল 5:3, যেটা সূত্র কি ছিল থার্ড প্রপোর্শনালের, B² ছিল থার্ড প্রপোর্শনালের সূত্র, অর্থাৎ 3 তার A²/5, যেটার অ্যান্সার কত হয় 1.8। তাহলে 2.4 - 1.8, এখানে আমাদের ডিফারেন্স নির্ণয় করতে বলেছে, অর্থাৎ 0, অর্থাৎ 0.6 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান। তো এটাই আমাদের শেষ কোশ্চেন। নেক্সট আমরা এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।